আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি রে ভাই, হাসবো না কাঁদবো সেটাও বুঝতেছি না। ঘটনা কি ঘটেছে জানছেন কি? চলুন একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমত আপনাকে যদি প্রশ্ন করা হয়, সানি লিওন এখন পর্যন্ত কুমোরই আছে, আপনি কি বিশ্বাস করবেন? বা মিয়া খলিফা ছোটবেলা থেকে এখন পর্যন্ত পর্দাশীল নারী, এটা কি আপনি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস না করলে কি হবে? অনেকেই এই বিষয়টা বিশ্বাস করবে। কারা বিশ্বাস করবে জানেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি একজন দেশপ্রেমিক সেনাপ্রধান। এটাকে বিশ্বাস করবেন? আচ্ছা, এটা বাদ দিন। ধরুন ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব তো তিনি, তা তো সবাই জানেন। তিনি ভারত বিরোধী একজন ব্যক্তি, এটা কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করার কোনো উপায়ই নেই। এই ফখরুল ইসলাম আলমগীর কি করেছেন জানেন? তিনি তার নির্বাচনী প্রচারণায় এমন একটি কথা বলেছেন যেটা ফখরুলের প্রতি যেমন সাধারণ মানুষের আস্থা হারিয়ে গেছে, পাশাপাশি বিএনপির প্রতিও আস্থা হারাতে শুরু করেছে। ঘটনাটা কি জানেন তো? কেন জানি বিএনপি নেতারা মাইক পেলে এখন আবোল তাবোল বকা শুরু করে দিছে। তিনি বক্তৃতা দিতে গিয়ে বলতেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, তাদের নামে যত কেস আছে, তাদের নামে যত অভিযোগ আছে, মামলা আছে, সব নাকি উঠে নেবেন। তাহলে ব্যাপার হচ্ছে কি, আওয়ামী লীগের সবাই কি নির্দোষ ছিল? না, সবাই তো নির্দোষ ছিল না। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আওয়ামী লীগের তো অনেকেই গুমের সাথে জড়িত ছিল, অনেকেই হত্যার সাথে জড়িত ছিল, অনেকেই ধর্ষণের সাথে জড়িত ছিল, আবার অনেকেই বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে জড়িত ছিল। তো সব ব্যক্তিকে যদি আপনি ক্ষমতায় আসলে ছেড়ে দেন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠতেই পারে যে আপনারা ক্ষমতায় আসলে দোষী ব্যক্তিদের ক্ষেত্রে কি করবেন। যেহেতু আপনারা বলতেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ মামলা হামলা থেকে মুক্তি দেওয়া হবে। আর জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কী বলবো? তিনি যে দেশপ্রেমিক নয় এটা সবাই জানে। একটা পরিস্থিতিতে পড়ে 5ই আগস্টে তিনি কি করছে? তিনি শেখ হাসিনাকে সেভ এক্সিটে ভারতে পাঠিয়ে দিয়েছেন। এখন এই ভারতে পাঠিয়ে দিয়েই তিনি হয়ে গেলেন দেশপ্রেমিক। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটা পরিস্থিতির শিকার হয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সহযোগিতা করেছে। অর্থাৎ ওই মুহূর্তে যদি শেখ হাসিনাকে জনগণ পাইতো, তাহলে তো খুব স্বাভাবিক ব্যাপার যে তাকে ছিঁড়ে খায় ফেলতো। এটা খুব সহজ হিসাব। তবে পট পরিবর্তনে 5ই আগস্টের পর আস্তে আস্তে জনগণের কিন্তু ওই ক্ষোভটা আর নেই যে তাকে হত্যা করবে বা তাকে মেরে ফেলবে, এরকম ক্ষোভটা নেই। কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে কী অবস্থায় আছে? শেখ হাসিনা মাঝে মাঝেই বিদেশ থেকে, অর্থাৎ ভারত থেকে শব্দ বোমা মারেন। তো শব্দ বোমাতে আসলে কি ঘটে? আলটিমেটলি কিছুই ঘটে না। আপনারা তো জানেন, গত 13 তারিখে আওয়ামী লীগের লকডাউন ছিল, সারা বাংলাদেশে আওয়ামী লীগের লকডাউন ছিল। বিশেষ করে ঢাকা শহরটাকে তারা দখল করার একটা চেষ্টা করবে বলে অনলাইনে কথাবার্তা বলতেছিল, কিন্তু সেরকম কিছুই আমরা দেখতে পারিনি। তবে এর মধ্যেই আরেকটি বোমা ফাটিয়েছে জামাতের নায়েবে আমির সৈয়দ আবু তাহের সাহেব। তিনি বলেছেন যে বর্তমান সরকারে যারা আছে, ইউনিশ সরকারের আন্ডারে, তাদের মধ্যে 3জন উপদেষ্টা একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করতেছে। এখন সেই নির্দিষ্ট দলটা কে, এটি কিন্তু অনুসন্ধানের বিষয়। অনেকেই ভাবতেছে যে সেই নির্দিষ্ট দল বিএনপিকে ইন্ডিকেট করা হয়েছে, আবার অনেকেই ভাবতেছে এনসিপিকে টার্গেট করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আপনারা দেখেন, বর্তমানে যারা এই সরকারের অধীনস্থ বা এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর বা সচিবালয়, এই জায়গাগুলোতে কাজ করতেছে, তারা অনেকেই কিন্তু বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তারা অনেকেই বিএনপি থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে। তার মানে আসলে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে কেউই নিরাপদ নয় রে ভাই। প্রত্যেকটা মানুষের জায়গা থেকে কাউকে না কাউকে অবশ্যই সাপোর্ট করে। এটা কেউ আবার মন থেকে সাপোর্ট করে, কেউ আবার কি উপরেই বলে বেড়ায়। তো ব্যাপারটা হচ্ছে কি, কোনো না কোনো একদিকে সাপোর্ট প্রতিটা ব্যক্তিরই আছে। ইউনুসেরও যে কোনো দিকে সাপোর্ট নেই এটাও কিন্তু নয়। প্রফেসর ইউনুসও কিন্তু কোনো একটা দলকে অবশ্যই সাপোর্ট করে। তিনিও যেহেতু ভোট দিবেন, কোনো একটা দলকেই তো ভোট দিবেন, তো দলকে ভোট দিতে গিয়ে তারও তো একটা সাপোর্ট থাকবে। তার মানে এই সরকারের আন্ডারে যারা আছে তারা যে নিরপেক্ষ নয় এটা খুবই স্বাভাবিক। তবে তাদের কাছে যে প্রত্যাশাগুলো ছিল, যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো কি তারা সত্যি পালন করতে পেরেছে এখন পর্যন্ত? বলতে গেলে তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে, দেশের উন্নয়ন যে অবস্থায় থাক না কেন, বিশ্বব্যাংকের রিজার্ভ বাড়ছে। পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার বিচার কার্যক্রম মোটামুটি অনেকটাই অগ্রগতিশীল। এটা কিন্তু অবশ্য কিছুটা হলেও
এই সরকারের সফলতা বলা যায়। তবে এই সরকারের অনেক ব্যর্থতা আছে, তারা তেমন কোনো কিছুই করতে পারেনি এই দেশের জন্য। বিশেষ করে সাধারণ জনগণ যে প্রত্যাশা নিয়ে তাদেরকে বসিয়েছিল সেই প্রত্যাশা তারা মেটাতে পারেনি। যদিও মেটাতে পারেনি, তাদের কাছে যেহেতু অল্প সময়, এই অল্প সময় মেটানোও সম্ভব নয়। তবে এনসিপির দিকে আপনারা একটু তাকান, এনসিপির 2 জন কিন্তু এখানে মন্ত্রী দায়িত্বে পালন করেছে। মোটামুটি 2 জন যে মন্ত্রীর দায়িত্ব পালন করলো, একজন তো অবসর নিয়ে এনসিপির আহ্বায়ক বনে গেছেন, আরেকজন আসিফ মাহমুদ তো আছেন, তিনি হয়তো বা সরকারি কার্যক্রম থেকে পদত্যাগ করে দলে যোগদান করবেন। কিন্তু তারা যে ছিল, তারা আসলে কি এমন বাংলাদেশের জন্য করেছে, কি এমন উন্নয়নটা করেছে? তেমন কিন্তু কোনো উন্নয়ন করেনি। তার মানে তারা তাদের যে জেলা বা তাদের যে থানায়, সেই জেলা বা থানায় কিন্তু বিপুল পরিমাণে অর্থ বাজেট দিয়েছিল। তবে সেই বাজেট সারা বাংলাদেশের ক্ষেত্রে তারা আসলে ভাবে নেই। তাদের একটা উপজেলায় যে বাজেট হয়েছে, সেই বাজেট সারা হয়তোবা 2-3টা জেলাতেও হয়নি। মানে তারা তাদের মতো করে একটা বৈষম্য কিন্তু এখানেও সৃষ্টি করেছে। তো যাই হোক, আগামী নির্বাচনে স্বাভাবিকভাবেই জামাতের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কারণ জামাত কিন্তু যে কথাই বলুক না কেন, সেগুলো কিন্তু অনেক গুছিয়ে বলতেছে, এবং পাশাপাশি তাদের ভুল ভ্রান্তিগুলো কিন্তু খুব কম খুঁজে পাওয়া যাচ্ছে। আপনি আলোচনা করুন বা সমালোচনা করুন, যাই করুন না কেন, সবগুলো দলেরই কম বেশি আলোচনা সমালোচনার জায়গা থাকলেও জামাতের আলোচনা সমালোচনা খুব একটা দেখা যায় না। শুধু যে মানুষ জামাতপন্থীর জন্যই জামাতের আলোচনা সমালোচনা করতেছে না, তা কিন্তু নয়। আসলে জামাতের তেমন কোনো ভুল পাওয়া যায় না। ওই একটা ভুল আছে, 1971 সালে তাদের একটা দোষ আছে না, যে তারা যুদ্ধ অপরাধী। কিন্তু পরবর্তীতে দেখা গেল যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, তাদের মধ্য থেকেই যুদ্ধ অপরাধী সব থেকে বেশি। সেখানে আবার বিএমপিকেও দেখা গেল যে সেকেন্ড পজিশন আছে, সেই তুলনা করলে থার্ড পজিশন বা ফোর্থ পজিশনে জামাতে ইসলাম। তার মানে যুদ্ধ অপরাধীর যে ট্যাগটা, সেটা শুধুমাত্র তারা ইসলামিক রাষ্ট্র কায়েমের একটা প্রচেষ্টা চালার জন্য তাদের ওপর বর্তিয়ে দেওয়া হয়। আর আওয়ামী লীগকে ফেরানোর জন্য, আওয়ামী লীগের ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য বিএনপি কিন্তু সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি জামাতও তলে তলে হয়তো আঘাত করতেছে কম বেশি। তবে জামাত যেহেতু সবচেয়ে বেশি আওয়ামী লীগের আমলে নিপীড়িত এবং নির্যাতিত দল, সুতরাং জামাত ওই পর্যায়ে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়ার কথা নয়। বিএনপি কিন্তু সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আপনারা একটু খেয়াল করে দেখবেন, বিএনপির যারা নেতাকর্মী আছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জোর পায়তারা চালাচ্ছে, এবং এই পুনর্বাসন করার প্রধান লক্ষ্যই হচ্ছে তাদের ভোটগুলো অর্থাৎ নিজেদের বাক্সে নিয়ে আসা। আর এই ভোট নিয়ে আসার এই খেলায় আওয়ামী লীগ কখন যে দেশে ঢুকে পড়ে, এটাও কিন্তু একটা প্রশ্ন রাখা যায়। কারণ বিএনপির বর্তমান যে পরিস্থিতি, মনে হচ্ছে যে শুধুমাত্র এই দেশটাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টে যে স্বাধীন হয়েছে, সেটা শুধুমাত্র এনসিপি করেছে, সাধারণ জনগণ করে নাই। তার মানে সাধারণ জনগণের কোনো ভোটের দরকার নাই বিএনপির শুধু ভোটের দরকার আওয়ামী লীগের নিজেদের দলের নেতাকর্মীদের। যাই হোক, আপনাদের কি মনে হয় আগামী নির্বাচনে কে জয়লাভ করতে পারে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।